আজকে আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের ছায়া বইটিতে প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনার অনুশীলনীর গুলো করব। প্রথমে দেখো বিভাগ কয়ের প্রথমের প্রশ্নটা রয়েছে, দেখো 1 নম্বরের ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হলো নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, অক্সিজেন। তোমার সঠিক উত্তরটি হবে দেখো সিএফসি। দেখো সঠিক উত্তরটি সি এর দাগের সিএফসি। ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হলো সিএফসি। এরপরে 2-এর দাগেরটা দেখো, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? 4টে অপশান রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে নাইট্রোজেন। গ্রিনহাউস গ্যাস নয়, এটা হচ্ছে এখানে নাইট্রোজেন। এরপরের প্রশ্নটা দেখো 3-এর দাগের, কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? কাঠ, এলপিজি, কয়লা ও ডিজেল। তোমার এখানে উত্তরটা হবে 3-এর দাগের বিয়েটা এলপিজি। তাপন মূল্য সব থেকে বেশি এলপিজির, যেটা হচ্ছে 55 কিলোজুল পার গ্রাম। 55 কিলোজুল পার গ্রাম, এটা হচ্ছে এলপিজির তাপন মূল্য সব থেকে বেশি। এরপরে দেখো বিভাগ ক্ষয়ে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। বলেছে 1 নম্বরের প্রশ্নটা, বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে? উত্তরটা দেখে নাও। বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার স্তরটি উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে। পরে 2 নম্বর প্রশ্নটা দেখো, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ ও উষ্ণতা কিরূপ পরিবর্তন ঘটে? উত্তরটা দেখে নাও। 2-এর দাগের ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ ও উষ্ণতা উভয়েই কমতে থাকে। এরপর 3 নম্বরের প্রশ্নটা দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তরটা দেখো, বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এরপর দেখো 4 নম্বরে পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লেখো। পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম হলো সৌরশক্তি ও বায়ুশক্তি। এরপরে দেখো 5 নম্বরটা, মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় কত সালে? পাশের উত্তরটা দেখে নাও। মন্ট্রিল প্রোটোকল 1987 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। এরপরে 6-এর দাগেরটা দেখে নাও, সৌরকোষে ব্যবহৃত হয় এরূপ একটি যন্ত্রের নাম লেখো। এরূপ একটি যন্ত্রের নাম হলো, দেখো সৌরকোষে ব্যবহৃত হয় এরকম একটি যন্ত্রের নাম হলো কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহে আমাদের এই সৌরকোষ ব্যবহার করা হয়। এরপরে তোমাকে স্তম্ভ মেলাতে বলেছে। দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। গ্রিনহাউস গ্যাস কোনটা হবে? গ্রিনহাউস গ্যাস দেখো এখানে কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা গ্রিনহাউস গ্যাস। তাহলে 1-এর দাগের ডি-এরটা হবে কার্বন ডাই অক্সাইড। এরপর 2 নম্বরে দেখো ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ হচ্ছে নাইট্রাস অক্সাইড, CNO। ঠিক আছে, এনও হচ্ছে নাইট্রাস অক্সাইড বলছে, এটা নাইট্রোজেন ডাই অক্সাইড। এরপর দেখো জীবাশ্ম জ্বালানি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এরপর দেখো বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। দেখো বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এরপরে দেখো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। 1-এর দাগের দেখো ট্রোপোস্ফিয়ার ড্যাশ নামে পরিচিত। ট্রোপোস্ফিয়ার ক্ষুদ্র মণ্ডল নামে পরিচিত। ক্ষুব্ধ মণ্ডল, এখানে ঝড় বৃষ্টি এগুলো হয় বলে এটাকে ক্ষুদ্র মণ্ডলও বলা হয়। তাহলে ট্রোপোস্ফিয়ার
ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত। এরপরে দেখাও 2 নম্বরের গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর ড্যাশ বৃদ্ধি পাচ্ছে। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাহলে শূন্যস্থানে হবে তাপমাত্রা। এরপর দেখো সত্য ও মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর, ট্রোপোস্ফিয়ারে ওজোন স্তর অবস্থান করে। দেখো এটা হবে মিথ্যা, ট্রোপোস্ফিয়ারে ওজোন স্তর অবস্থান করে না। এরপরে দেখো 2 নম্বর, সিএফসিগুলি নিষ্ক্রিয় বা অদাহ্য পদার্থ। এটা হবে সত্য, সত্যিকারেরই সিএফসিগুলো নিষ্ক্রিয় পদার্থ ও অদাহ্য পদার্থ। আচ্ছা, 3 নম্বর দেখো সৌরকোষ প্রস্তুতিতে সিলিকন ব্যবহার করা হয়। সৌরকোষ প্রস্তুতিতে সিলিকন ব্যবহার করা হয়, এটা হচ্ছে সত্য। এরপর বিভাগ গয়ের দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 2 নম্বর করে দেয়া আছে। জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো? দেখে নাও, জ্বালানির তাপন মূল্য বলতে বোঝায় একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি অথবা যদি গ্যাস হয় আর কি, এসটিপিতে একক আয়তনের কোনো গ্যাসের সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকেই বলা হয় জ্বালানির তাপন মূল্য। এরপর একক দেখো, সিজিএস পদ্ধতিতে জ্বালানির তাপন মূল্য হচ্ছে ক্যালোরি পার গ্রাম, আর এসআই পদ্ধতিতে জ্বালানির তাপন মূল্য হচ্ছে জুল পার কেজি। এরপর 2-এরটা দেখো সিএফসি কি? সিএফসির পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এর ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব লেখো। এবার দেখো এর ব্যবহার যদি বলে, এর ব্যবহার হচ্ছে 1 নম্বর, শীততাপ নিয়ন্ত্রণের মেশিন, রেফ্রিজারেটরে হিমায়ক রূপে ব্যবহৃত হয়। আর 2 নম্বর দেখো পলিথিন তৈরিতে ও ফোমিং এজেন্ট তৈরিতে ব্যবহৃত হয়। এরপর ক্ষতিকারক প্রভাব, তাহলে সিএফসির ক্ষতিকারক প্রভাবটা কি? দেখো 1 নম্বর দেখো, এই সিএফসি ওজোন স্তরের ক্ষয় এবং ওজোন স্তরের ক্ষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর 2 নম্বর কি? 2 নম্বর বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্রিনহাউসের প্রভাব বৃদ্ধিতে এই গ্যাস দায়ী। এরপর 3 নম্বর দেখো বিকল্প শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা কি? উত্তরটা দেখো, বিকল্প জ্বালানি ব্যবহারের প্রয়োজনীয়তা। 1 নম্বর, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা যাবে। 1 নম্বর পয়েন্ট দেবে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা যাবে। দেখো বিকল্প জ্বালানি অর্থাৎ সৌরশক্তি, বায়ুশক্তিগুলিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হলে এই সমস্ত জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি সংরক্ষণ করা যাবে। 2 নম্বর দেখো দূষণ রোধ করা যাবে। জীবাশ্ম জ্বালানি ব্যবহারে দূষণ বৃদ্ধি পায়, কিন্তু বিকল্প শক্তিগুলো যেমন সৌরশক্তি, তারপর তোমার বায়ুশক্তি, এইসব যদি পরিবেশ বান্ধব শক্তিগুলোকে ব্যবহার করা যায় তাহলে দূষণ রোধ করা যাবে, যার ফলে দূষণ সৃষ্টি হবে না।